সাল তখন ১২০০। আশ্রয় ও জীবিকার তাগিদে দেশ দেশান্তরে ছুটে বেড়ায় একদল ঘোড়সাওয়ার। এরা সবাই কাবি অথবা কাতি গোত্রের ভাই ব্রাদার। বহুকাল ধরে কাবি গোত্রের লোকেরা পূর্ব থেকে পশ্চিমে দেশান্তরিত হতো। কখনো কখনো তারা পশ্চিম এশিয়ায় সমতল ভূমি থেকে এশিয়া মাইনর বা ভূমধ্যসাগরে পূর্ব উপকূল ঘুরে বেড়াতো। সঙ্গে থাকতো কিছু অস্ত্রশস্ত্র এবং তাঁবু ও খাবার দাবার। এদের আসল ও মূল বংশ ওগোস, যা তুর্কিদের অতি প্রাচীন বংশতালিকার অন্যতম একটি অংশ। সেলজুকি শাসনামলে ইরানের মহান অঞ্চলে ছিল তাদের আদি আবাস। সেখানকার শাসনকর্তা ছিলেন সুলাইমান শাহ। এক সময় এই শান্ত নগরীতে মঙ্গলদের উৎপাত শুরু হলো। লেগে গেল যুদ্ধবিগ্রহ, যোগ হলো অভাব ও দুর্ভিক্ষ। এসব দেখে জীবন বাঁচাতে নিজেদের মাতৃভূমি ছেড়ে অজানা উদ্দেশ্যে পা বাড়ায় ঘোড়সাওয়ারদের এই দল। আর্মেনীয় রাজ্যের একটি মরুভূমি সামরিক আবাসস্থল হয় তাদের, কিন্তু এখানে এসেও শান্তি মেলে না তাদের। যুদ্ধ লেগে আছে কারামানের সেলজুকি সুলতান আলাউদ্দিন ও তার শত্রুদের মধ্যে। এই অঞ্চলে থাকতে হলে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে তাদের। ঘোড়সাওয়ার দলের নেতা দুই পক্ষের পরিচয় জেনে শেষে সুলতান আলাউদ্দিনের পক্ষ বেছে নিলে। আশপাশে কোথাও যুদ্ধ হলে তিনি সুলতানকে দলবল নিয়ে সাহায্য করেন। যুদ্ধ শেষে কিছু বিনিময় নিয়ে ফিরে আসেন। একে একে এভাবে কেটে গেল ৬০টি বছর। যুদ্ধবিগ্রহের এই জীবন আর ভালো লাগে না সুলাইমান শাহের। কিছুকাল পর ১২০৭ সালে দলবল নিয়ে সুলাইমান শাহ রওনা হলেন আরও সামনের দিকে। অনিশ্চিত জীবন ছেড়ে একটু শান্তি ও সমৃদ্ধির স্বপ্নে তাদের গন্তব্যস্থল আকলাত পেরিয়ে মার দিয়ে বা আরও দূরে। যাত্রাপথে পড়ল ফুরাত নদী। আরও সামনে যেতে হলে নদী পার হয়ে যেতে হবে ওপারে। সঙ্গীতে নিয়ে সুলাইমান শাহ নেমে পড়লে। মরুভূমিতে ঘুরে বেড়ানো এই দল নেতার কাছে ফুরাতের রূপ অচেনা ছিল। ফলে পার হতে গিয়ে জায়দিন শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে ২৫০ কিলোমিটার দূরে জাবের দুর্গের কাছে এক জায়গায় পানিতে ডুবে মারা গেলেন তিনি। সুলাইমান শাহের সঙ্গে থাকা তার ৪ পুত্র পিতার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে। দলের সঙ্গীরাও নেতার মৃত্যুতে শোকাহত। এমন বিপদে সুলাইমান শাহের পুত্ররা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিলেন। সঙ্গুর তেকিন ও পন্তকদি কিছু সঙ্গী সহ রওনা হলেন পূর্ব দিকে নতুন আশ্রয়ের সন্ধানে। বাকি দুই পুত্র আর্তগুল ও দোন্দার ফিরে এলেন আগের মরুভূমিতে সেই চেনা জায়গায়। সুলাইমান শাহকে সমাধিত করা হলো ফোরাত নদীর কাছে, আজও যা তুর্কিদের কাছে মাজার হিসেবে পরিচিত। পিতার মৃত্যুতে ফোরাত নদী পার হতে পারেনি আর্তগুল ও তার সঙ্গীরা, বরং পারস্যের পথে সবাইকে নিয়ে ফিরেছেন বিষণ্ণ আর্তগুল। পথে এক পাহাড়ের পদদেশে যাত্রা বিরত করা হলো। পরদিন সকালে পাহাড় থেকে খানিক দূরে সমতলে থেকে যুদ্ধের আওয়াজ শুনতে পেলেন আর্তগুল। সঙ্গীদের নিরাপদ দূরত্বে রেখে তিনি দেখতে পেলেন অধরে যুদ্ধে চলছে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে। সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলল যুদ্ধ। আর্তগুলের সঙ্গে তখন কয়েকশো ঘোড়াওয়ালা দল, কিছু অস্ত্রশস্ত্র আছে তাদের সঙ্গে। রাত পেরিয়ে ভোর হলো। সকাল থেকে আবারও যুদ্ধ শুরু হলো। নিরাপদ দূরত্ব থেকে যুদ্ধের দৃশ্য দেখছেন আর্তগুল। কোনটি কার পক্ষে বা কেন এই যুদ্ধ বিস্তারিত কিছু জানা নেই তার। ধীরে ধীরে তলোয়ারের ঝনঝন শব্দ এবং ঘোড়ার অস্থির চিৎকারের পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ধূলিঝড়ে সবকিছু অস্পষ্ট। আর্তগুল দেখতে পেলেন যুদ্ধের ক্রমই দুর্বল হয়ে পড়েছে একটি পক্ষ। অন্য পক্ষ তখন প্রবল উত্তেজনায় হামলে পড়ছে। আর্তগুল সিদ্ধান্ত নিলেন নীরব বসে না থেকে দুর্বল দলটিকে সাহায্য করা দরকার। প্রয়োজনীয় অস্ত্র এবং ঘোড়া সাওয়ার সঙ্গীদের নিয়ে যুদ্ধের মাঠে দুর্বল দলটির পক্ষে যোগ দিলেন আর্তগুল। জয়ের কাছাকাছি চলে যাওয়া বাহিনীকে তিনি এবং তার দল পরাজয়ের ঘোরে ফেলে দিলেন। মুহূর্তের উদ্দীপনা ফিরে পেল দুর্বল পক্ষের সৈন্যরা। তারা পূর্ণ দমে ঝাঁপিয়ে পড়ল শত্রুপক্ষের ওপর। কিছুক্ষণের মধ্যে পাল্টে গেল যুদ্ধের হিসাব নিকাশ। পরাজয়ে তার প্রান্তে থাকা সৈন্যদের আক্রমণে রণাঙ্গন ছেড়ে পালাতে বাধ্য হল অন্য দলটি। যুদ্ধ শেষে আর্তগুল জানতে পারলেন যে বাহিনীর পক্ষে লড়াই করে তিনি জয় ছিনিয়ে এনেছেন সেটি সেলজুকি সুলতান আলাউদ্দিনের সেনাদল। সুলতান আলাউদ্দিন সেলজুকি সুলতান মালিক শাহের মৃত্যুর পর নিজের প্রদেশ ও অঞ্চলের সীমানা প্রসারে অভিযান চালাচ্ছিলেন। এই যুদ্ধ ছিল সেটিরই অংশ। কিছু ঐতিহাসিক দাবি করেন
এই যুদ্ধ অন্য পক্ষটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি সেনাদল। বলে রাখা ভালো, 1092 সালে 18 নভেম্বর সেলজুকি সুলতানের মৃত্যুর মধ্য দিয়ে মূলত সেলজুকি সাম্রাজ্যের পতন ঘটে। এই সময় বিভিন্ন প্রদেশের আমিররা নিজ নিজ অঞ্চলে নিজেদের সুলতান হিসেবে ঘোষণা করেন। আনাতোলিয়ায় গড়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র 10টি অঞ্চল। পরবর্তী সময়ে এসব অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। যুদ্ধে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করায় সুলতান আলাউদ্দিন আর্তুগরুল ও তার দলকে পুরস্কৃত করলেন। তিনি ওই অঞ্চলে বসতভূমি হিসেবে কিছু জায়গা জমি লিখে দিয়ে মন জয় করলেন, তাদের সঙ্গে কিছু অর্থকরী উপহার হিসেবে দিলেন। এর বিনিময়ে ভবিষ্যতে অন্যান্য অভিযানগুলোতে তার দলের সহায়তার প্রতিশ্রুতি চাইলেন আলাউদ্দিন। সুলতানের এমন অভ্যর্থনা ও সম্মানে আর্তুগরুল প্রীত হলেন। সঙ্গীদের নিয়ে তিনি সেখানে থেকে যেতে মনস্থির করলেন। এক নতুন জীবন শুরু করলেন আর্তুগরুল ও তার সঙ্গীরা। দিনে দিনে সুলতান আলাউদ্দিনের কাছে কদর বাড়তে থাকলো আর্তুগরুল ও তার দলটির। কোথাও যুদ্ধ অভিযানের খবর এলে সুলতান ডেকে পাঠাতো তাদের। প্রতিটি জয়ের পর আরও বেশি ভূসম্প্রতি দিয়ে পুরস্কৃত করেন এই তুর্কি ঘোড়সাওয়ারদের। 1288 সালে 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন আর্তুগরুল। সৌগুদ অঞ্চলে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে 3 পুত্র রেখে যান আর্তুগরুল। তারা হলেন ওসমান, শাহজি ও কুন্দুজ। এই ওসমান গাজীর হাত ধরেই শুরু হয় অটোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে 600 বছর শাসন করেছে।